KTV Originals। ওয়েলকাম টু স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই UEM এবং আমাদের গিফট স্পন্সর এক্সপ্রেশন নোবেলটিজ প্রাইভেট লিমিটেড, স্যামসাং এক্সপেরিয়েন্স জোন। এবং আজকে স্টেডিয়াম বুলেটিনে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা এবং আমার সঙ্গে আজকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, ওয়েলকাম স্টেডিয়াম বুলেটিনে। ধন্যবাদ। এবং স্টেডিয়াম বুলেটিন মানে আপনারা কিন্তু জানেন যে খেলার জগতের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা উঠে আসে। এবং এই মুহূর্তে IPL এর দিকে যদি আমরা নজর রাখি জয়জ্যোতি, গতকাল আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে পাঞ্জাবের কাছে লজ্জার হার KKR এর, এবং তারপরে ড্রেসিং রুমের যে পরিস্থিতি সেটাও তুমি বলেছিলে। তো এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে এতদিন ধরে কেটে গেল, তারপরেও কেন বিশ্রামে রয়েছেন KKR এর ক্রিকেটাররা? এখনো তাদেরকে সেইভাবে প্র্যাকটিসে দেখা যাচ্ছে না। একদমই ঠিক বলছো, কারণ দেখো কলকাতা পাঞ্জাব ম্যাচটা মঙ্গলবার হয়েছে, তারপর বুধ বৃহস্পতি শুক্র 3 দিন কেটে গিয়েছে। কলকাতা নাইট রাইডার্সরা কিন্তু প্র্যাকটিস তেমনভাবে করছেন না, জিম সেশনটা করছেন। জিম সেশনটা আলাদা পার্ট টোটালি। এবার এটার কারণটা কি এটা বোঝা খুব মুশকিল। সেটা একটা কারণ হতে পারে যে হয়তো রিল্যাক্সড থাকতে বলছে KKR ক্রিকেটারদের, হার নিয়ে বেশি চিন্তা করতে না করছে, মানে যেটা হয় আর কি। একটা টিমের এত বাজেভাবে হারের পর অনেক সময় অনেকেই ভেঙে পড়েন। মানে যেদিন হেরেছেন KKR ক্রিকেটাররা পাঞ্জাবের বিরুদ্ধে, সেদিন আজিঙ্ক রাহানের তুমি যদি অভিব্যক্তিটা দেখো ম্যাচ শেষে, তার বডি ল্যাঙ্গুয়েজ, শরীর ভাষা যদি দেখো, তাহলে স্পষ্ট হয়ে যাবে তিনি একদম মনে হচ্ছে যেন একটা অন্য জোনে চলে গিয়েছেন। আর এখান থেকে কামব্যাক করতে হবে, রিকভার করতে হবে। মানে কিছু কিছু হার না এমন ধাক্কা দেয়, সেখান থেকে উঠে আসা বেশ কঠিন হয়ে পড়ে। তার জন্য মনে করা হচ্ছে এটাই যে KKR টিম ম্যানেজমেন্টও এটাই হয়তো সিদ্ধান্ত নিয়েছে যে ক্রিকেটারদের ছেড়ে দাও একা, মানে তারা রিল্যাক্সড করুক, খুব বেশি খাটাখাটনির দরকার নেই। আমি শিওর যে আবার প্র্যাকটিস শুরু করবেন। তবে এই যে বুধ বৃহস্পতি শুক্র এই 3 দিন একদম তারা রিল্যাক্সড মুডেই ছিলেন, শুধুমাত্র জিম সেশন ছাড়া আর কোনো রকম কিন্তু প্র্যাকটিস হয়নি। কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটাররা মানে ক্রিকেটারদের যাতে একদম ফ্রি হ্যান্ড দেওয়া যায়, সেই জন্যই হয়তো এই ধরনের সিদ্ধান্ত KKR টিম ম্যানেজমেন্টের। হতে পারে হয়তো এটা ভালো কিছু নিয়ে আসবে। এর পরের ম্যাচ আমরা জানি গুজরাটের বিরুদ্ধে, এবং গুজরাট অত্যন্ত শক্তিশালী দল। এবার তুমি পয়েন্টস টেবিল যদি দেখো, পয়েন্টস টেবিলে গুজরাট দ্বিতীয় স্থানে রয়েছে, প্রথম স্থানে দিল্লি, দ্বিতীয় স্থানে গুজরাট। আর এই শুভমান গিলের গুজরাট অবশ্যই এখানে ইডেন গার্ডেন্সে জিততে চাইবে, এবং তারা কিন্তু ওই প্রথম দুটি দলের মধ্যেই থাকতে চাইবে, তাহলে মানে ফাইনালে যাওয়াটা অনেক ইজি হয়ে যায়। তাই এটা কলকাতার জন্য একদম বলা যেতে পারে ডু অর ডাই ম্যাচ হতে চলেছে। গুজরাট, শুধু গুজরাট ম্যাচ নয়, গুজরাটের পর মানে যেসব ম্যাচে তারা আরও যেসব ম্যাচ খেলবেন, এরপর পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ইডেন গার্ডেন্সে 26 তারিখে। সব ম্যাচই কিন্তু যেটা কালকে বললাম যে 1 ম্যাচ অ্যাট এ টাইম, এবং প্রত্যেকটা ম্যাচই কার্যত নক আউট হতে চলেছে। হ্যাঁ, যদি আমি হিসেব দেখি তাহলে এখনও পর্যন্ত যা হিসেব তাতে 7টার মধ্যে 5টা জিততে হবে, কিন্তু 5টা জিততেও সেখানে নেট রান রেটের ব্যাপার আসবে, এটা একদম কনফার্ম। তাই এখন একটাই জিনিস করতে হবে, সেটা হচ্ছে প্রতি ম্যাচ খেলো এবং প্রতি ম্যাচে নিজের সেরাটা দিয়ে যেত। এরকম সিচুয়েশনে কলকাতা নাইট রাইডার্স এর আগে পড়েছিল। আমি যদি খুব ভুল না হই 2014 সালের IPLটা তুমি দেখে নাও, এরকম কিন্তু পরপর ম্যাচ জিতে ফাইনালে যায়, এবং ফাইনালে তারা পাঞ্জাবকে হারায়। মনীষ পান্ডে, এবারও মনীষ পান্ডে রয়েছেন, মনীষ পান্ডে দুর্ধর্ষ একটা ইনিংস খেলে পাঞ্জাবকে হারায় কলকাতা নাইট রাইডার্স। তাই এবার কি সেরকম একটা চান্স রয়েছে? এখনো পর্যন্ত খেলা দেখে সেরকম তো মনে হচ্ছে না। তবে আমরা প্রত্যেকে আশাবাদী কলকাতা নাইট রাইডার্স অবশ্যই কামব্যাক করবে, আবারও ঘুরে দাঁড়াবে, এবং সেই জন্যই মনে হচ্ছে এটা একটা ব্রিদিং স্পেস দিয়ে দেওয়া KKR ক্রিকেটারদের যে ঠিক আছে তোমরা পারফর্ম করেছো, অনেক সময় পারফর্ম করোনি, যার জন্য দল হেরেছে, তবে এই মুহূর্তটা তোমরা রিল্যাক্স থাকো। মানে বড় যে পরীক্ষাটা আসছে, কারণ তুমি দেখো 21 তারিখের পর কিন্তু বড় পরীক্ষা, 21 তারিখে ম্যাচ, 26 তারিখে ম্যাচ, তারপরে প্রত্যেকটা ম্যাচই মানে কার্যত নকআউট, যেটা বললাম একটু আগেই। তাই তার আগে একটু রিল্যাক্স থাকুক ক্রিকেটাররা, খুব বেশি ক্রিকেট নিয়ে না ভাবুক। অনেক সময় এরকম হয়, কিন্তু অনেক বড় বড় ক্রিকেটারদের আমি দেখেছি যে তারা ম্যাচের আগের দিন একদম রিল্যাক্স থাকেন। তাই এই পন্থাই হয়তো নিয়েছে যে খুব বেশি প্রেশার দেওয়ার প্রয়োজন নেই, ম্যাচের 2 দিন আগে তারা প্র্যাকটিস অবশ্যই করবেন, তবে তার আগে একটু রিল্যাক্স করুক, হালকা যে জিম সেশন সেটা করুক, সেটাই
যদি কেকেআর ক্রিকেটাররা মানে মাইন্ডের দিক থেকে ফ্রি থাকতে পারে, যাতে মনস্তাত্ত্বিক দিক থেকে কিছুটা এগিয়ে থাকতে পারেন। মনস্তাত্ত্বিক দিক থেকে এগিয়ে থাকাটা কঠিন, কারণ 111 রান পাঞ্জাব করার পর যদি সেই রানটা চেজ না হয়, যদি 95-এ অল আউট হয়ে যায় কোনো দল, তাহলে সেই দলের ক্রিকেটারদের মানে মানসিক মানে মনস্তাত্ত্বিক দিক থেকে এগিয়ে থাকাটা বেশ চ্যালেঞ্জিং। তবে চ্যালেঞ্জিং হলেও অসম্ভব নয়, হয়তো সেটার জন্যই কিছুটা ব্রিদিং স্পেস কেকেআর ক্রিকেটারদের এবং একই সঙ্গে কিছুটা ছেড়ে দেওয়া বলা যেতে পারে, কিছুটা মানে নিজের মতো থাকতে দেওয়া কেকেআর ক্রিকেটারদের, এটা ছাড়া আর তো কোনো কারণ মনে হচ্ছে না। একেবারে গতকাল আমরা একটা স্টোরি করেছিলাম ব্যাটের পুকুর চুরি, এবং সেক্ষেত্রে ক্রিকেটাররা তারা কি করছেন ব্যাটের প্রস্থ কমানোর জন্য? দেখো, এটা এবারের মানে এই যে নিয়মটা যে মাঠে ব্যাট করতে যাওয়ার আগে ব্যাটটা তোমার মেপে দেখবে, এটাকে ব্যাট গজ বলা হচ্ছে, এবং সেখানে একটা নির্দিষ্ট সেন্টিমিটার দেওয়া হচ্ছে, সেই সেন্টিমিটারের বেশি হলে কিন্তু সেই ব্যাট নিয়ে নামতে পারবে না। মানে প্রস্থ যদি সেই সেন্টিমিটারে অতিক্রম করে যায় তাহলে কিন্তু সে সেই ব্যাট নিয়ে নামতে পারবে না। খুব সম্ভবত 4 সেন্টিমিটারের বেশি হলে সেই ক্রিকেটার সেই ব্যাট নিয়ে নামতে পারবে না। এবং আমরা দেখেছি যে সুনীল নারিনকে আটকে দেওয়া হয়েছে, অ্যান্ড্রিক নর্কিয়ার সঙ্গে এই সমস্যাটা হয়েছে, রিয়ান পরাগের সঙ্গে এই সমস্যাটা হয়েছে। তাই এবার যেটা করছে, এখানেরই একজন মানে ব্যাট মেরামতকারী একজন দমদম নাগের বাজারে, তার কাছে কিন্তু অনেক রিকোয়েস্ট যাচ্ছে যে ব্যাটটা ঠিক করে দাও, মানে যেই প্রস্থটা যতটুকু বেড়ে রয়েছে সেটাকে কমিয়ে দাও, কিন্তু কন্ডিশন এটাই স্ট্রোক মেকিংয়ের জন্য কোনো প্রবলেম না হয়। মানে স্ট্রোকের যে পাওয়ারে ব্যাটটা মানে কোনো বল আর ব্যাটের সংঘাতে যখন বলটা যে গতিতে যেত সেই গতিতেই যেন যায়, তবে প্রস্থটা কমিয়ে দাও, এরকম একটা রিকোয়েস্ট কিন্তু যাচ্ছে। এবং সেই ব্যক্তির কাছে যাচ্ছে, সেই ব্যক্তির নাম অজিত কুমার শর্মা, তিনি ব্যাট মেরামতকারী, এবং অনেকেই এরকম অনুরোধ করছেন, কারণ এবারের এই নিয়মটা একদম মানে তাক লাগিয়ে দিয়েছে বলা যেতে পারে আইপিএলে। এই ধরনের নিয়ম এর আগে কেন আসতো না? এবং এই যে তুমি দেখছো সুনীল নারিন খেলছে বা অন্যান্য ক্রিকেটাররাও খেলছেন, তারা কিন্তু অন্যান্য লিগে মানে অন্যান্য দেশে যেসব লিগ হয় তারা কিন্তু এই ব্যাটেই খেলেন, এবং সেখানে হয়তো অত কড়াকড়ি থাকে না। তবে এবার আইপিএলে যেটা নিয়ম হয়েছে, এবং তারপরে ফোর্থ আম্পায়ার হোক বা মাঠে যেসব আম্পায়াররা রয়েছেন, তারা এতটাই মানে তাদের স্টান্সটা এতটাই কড়া নিচ্ছেন যে কিছু করার নেই। এবারের ব্যাট আর তারা মানে লুকিয়ে নিয়ে যেতে পারবেন না, এবার ব্যাটটা সরাসরি ব্যাটটা মাপা হবে, এবং সেই নির্দিষ্ট সেন্টিমিটার যদি অতিক্রম করা হয় তাহলে সেই ব্যাটটা তিনি নিয়ে যেতে পারবেন না, অর্থাৎ যে সুবিধাটা তারা পেতেন সেই সুবিধাটা তারা পাবেন না। তাই এটাই রিকোয়েস্ট করা হচ্ছে সেই ব্যাট মেরামতকারীকে। সুনীল নারিন করেছেন, রমনদীপ করেছেন যে ওই ব্যাটের প্রস্থটা কমিয়ে দাও, কিন্তু ব্যাটের স্ট্রোক পাওয়ারটা যেটা সেটা যেন সেম থাকে। তাই দেখার বিষয়, শুধু কলকাতার ক্রিকেটাররা নন, এখানে অনেক বাইরের ফ্র্যাঞ্চাইজি মানে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের কাছে মানে ক্রিকেটারদের রিকোয়েস্টও কিন্তু আসছে সেই ব্যাট মেরামতকারীর কাছে। তাই মজার বিষয় এটাই যে গুজরাট ম্যাচের আগে কীরকম ব্যাট নিয়ে নামেন সুনীল নারিন, বা যাদেরকে নিয়ে মানে এই বিতর্কটা তৈরি হয়েছে, অ্যান্ড্রিক নর্কিয়া, যদিও তিনি বোলার, তবে ব্যাট হাতে অলরেডি বিতর্ক তুঙ্গে। আশা করব যে ওইসব ছেড়ে কলকাতা ভালো খেলবে এবং জয়ের সরণিতে ফিরবে। এখানে প্রশ্ন করব যে ইডেনের উইকেট কেমন হতে চলেছে, এবং কেকেআর এর টিমের কি কোনো পরিবর্তন হতে চলেছে? দেখো, ইডেনের উইকেট নিয়ে এর আগে অনেক আমরা আলোচনা করেছি, ইডেন কীরকম উইকেট করবে। যা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত সেটা হচ্ছে ইডেন গার্ডেন্স এবার কিন্তু স্লোয়ার ট্র্যাক করবে, মানে স্লো সাইডে থাকবে উইকেট, বল টার্ন করবে। এবার আমার প্রশ্ন হচ্ছে, বল যদি টার্ন করে তাহলে এটা সেই পাঞ্জাব ম্যাচের মতো বুমেরাং হবে না তো? অবশ্যই কলকাতার স্ট্রেংথ স্পিন অ্যাটাক, এবং স্পিন অ্যাটাক যদি বলো, স্পিন অ্যাটাকের মধ্যে বরুণ চক্রবর্তী দুর্ধর্ষ বোলিং করেছেন আমরা জানি, সুনীল নারিন তো রয়েছেন, স্পিন অ্যাটাকটা যথেষ্ট শক্তিশালী। তাই সেই দিক থেকে দেখতে গেলে স্পিনিং ট্র্যাক করা হবে, এটা খুব ভালো কথা। তবে ভুলে গেলে চলবে না, গুজরাট টাইটান্সেও কিন্তু ভালো স্পিনার রয়েছে, ওখানে রশিদ খান বলে একজন রয়েছেন। হ্যাঁ, এই আইপিএলে হয়তো সেভাবে জ্বলে উঠছেন না, তবে কে বলতে পারে, হয়তো ইডেন গার্ডেন্সে জ্বলে উঠলেন রশিদ খান। আরেকজন রয়েছেন সাই কিশোর, তিনিও কিন্তু বেশ ইমপ্রেসিভ এবারের আইপিএলে। তাই এটাই বলার বিষয় যে উইকেট যা খবর, যা সূত্র মারফত খবর, যে এবারে কেকেআরের অনুরোধ রেখেই স্লোয়ার সাইডে যাবে উইকেট, কারণ আমরা জানি কেকেআর লখনৌ ম্যাচে
যে সমস্যাটা হয়েছিল, মানে বিরাট একটা স্কোর হয়েছিল এবং তারপরে কেকেআরকে সেই ম্যাচ হারতে হয় 4 রানে এবং তারপর অজিঙ্ক রাহানের বহিঃপ্রকাশ প্রেস কনফারেন্সে যে মানে ক্ষোভ যে উগরে দিয়েছিলেন ইনডাইরেক্টলি, সেটার পর অনেক রকম আলোচনা হয়েছে, অনেক ডিসকাশন হয়েছে, সিএবিকে কাঠগড়ায় তোলা হয়েছে, সুজন মুখোপাধ্যায়কে তোলা হয়েছে। এবার একটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ে এসছে। দেখো, ক্রাইসিস মোমেন্টে যদি নিজের লোকেরা, আমি মনে করি কলকাতা নাইট রাইডার্সের নিজের লোকই সিএবি কর্তারাই এবং সুজন মুখোপাধ্যায়ও চাইবেন যে কলকাতা জিতুক, যদিও তিনি অন্য কথা বলেন যে গাইডলাইন, আমার কাছে সেই গাইডলাইন নেই যে কেকেআরের ইচ্ছে মতোই করতে হবে উইকেট। তবে তাহলে হোম অ্যাডভান্টেজ পাওয়ার মানেটাই বা কি, সেটাও তো একটা তাদের বলার বিষয়। কেকেআরের যেটা দাবি যে আমরা যদি হোম ভেন্যু হিসেবে দেখি ইডেন গার্ডেন্সকে, তাহলে তো অবশ্যই হোম টিমের অ্যাডভান্টেজ অনুযায়ী উইকেট প্রস্তুত করা উচিত। তবে যেটা বলার যে এই সময়ে দাঁড়িয়ে একটা কিন্তু ট্রুসে আসা গিয়েছে এবং ইডেনের উইকেট যা খবর স্লোয়ার সাইডে থাকবে এবং অবশ্যই বল টার্ন করবে, কিছুটা বল থমকে যেতে পারে এবং এই উইকেটেই খেলা হবে। গুজরাট টাইটান্স আমরা জানি বেশ কিছু ভালো স্ট্রোক প্লেয়ার রয়েছে, শুভমান গিল রয়েছেন, সাই সুদর্শন রয়েছেন, রাদারফোর্ড রয়েছেন এবং শাহরুখ খান, মানে আমাদের শাহরুখ খান তো রয়েছেন কর্ণধার, তবে ব্যাট হাতেও শাহরুখ খানকে দেখা যাবে গুজরাট টাইটান্সে। তাই এটাই বলার যে বেশ কিছু ভালো ভালো ব্যাটার রয়েছেন যারা বড় হিট খেলতে পারেন এবং তাদের কাছে পেস বোলারদের নেগোশিয়েট করা খুব মানে অত্যন্ত সহজ রাদার দেন স্পিনার। তাই এই জন্যই এই পন্থা নিয়েছে যে স্পিনিং ট্র্যাক করো ইডেন গার্ডেন্সে, যদিও রাতারাতি স্ট্রাকচার বদলে ফেলা সম্ভব নয় জহিতা, দেখা যাক কী হয়। তবে কিছুটা হলেও স্পিন সহায়ক উইকেট হবে এবং গুজরাট টাইটান্স ব্যাটারদের যাতে ফাঁদে ফেলা যায় সেই জন্যই কিন্তু এরকম উইকেট করতে চলেছে মানে ইডেনে, এটা কিন্তু স্পষ্ট। একদিকে কেকেআর তারা কিন্তু নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে এবং কিছুক্ষণ আগে তুমি যেমনটা বলছিলে যে গুজরাটের কথা, তো সেক্ষেত্রে গুজরাটের তুরুপের তাস কারা হতে চলেছে? দেখো, গুজরাটের এই যে টিম, গুজরাটের বেশ কিছু ক্রিকেটার, মানে শুভমান গিলের আমরা আলোচনা তো করছি, শুভমান গিল রয়েছেন, শুভমান গিল প্রাক্তন নাইট এবং অবশ্যই যারা খেলে যান কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে, তারা যখন কলকাতার বিপক্ষে আসেন তারা আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। শুভমান গিলের দিকে নজর থাকবে, তিনি ভালো ব্যাটার এবং রানের মধ্যে রয়েছেন, তিনি অবশ্যই ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইডেন গার্ডেন্সে। জস বাটলার দুর্ধর্ষ ব্যাটার, এই জস বাটলার একসময় রাজস্থান জার্সিতে দাপিয়ে খেলেছেন, এবার গুজরাটের জার্সিতে রয়েছে। এই জস বাটলার একটা বিরাট ইম্প্যাক্ট ফেলতে পারেন ইডেন গার্ডেন্সে। সাই সুদর্শন, আমি মনে করি সাই সুদর্শন সব থেকে ইম্প্যাক্ট প্লেয়ার গুজরাট টাইটান্সের এবং একই সঙ্গে আনসাং হিরো, মানে হয়তো বেশি আলোচনা হয় না এই সাই সুদর্শনকে নিয়ে, তবে প্রতিনিয়ত তিনি রান করে যাচ্ছেন, নীরবে রান করে যাচ্ছেন এই সাই সুদর্শন। রাদারফোর্ড রয়েছেন, শাহরুখ খানের কথা তো অবশ্যই একটু আগেই বললাম। রশিদ খান, হয়তো এখনও পর্যন্ত দেখে মনে হবে এই বোলারটি তেমন কিছু পারফরমেন্স দেননি এবারের আইপিএলে, কে বলতে পারে, ইডেন গার্ডেন্সে হয়তো দুর্ধর্ষ পারফরমেন্স দিলেন এই রশিদ খান। আরেকজন বোলার ইমপ্রেসিভ এবারের আইপিএলে সাই কিশোর। এই ক্রিকেটারদের মনে হচ্ছে যে তারা তুরুপের তাস বা ট্রাম্পকার হতে পারেন। তবে ওই একটা কথাই বলার যে আসলে খেলাটা টিম গেমের, টিম হিসেবে যে দল বেটার খেলবে সেই দল কিন্তু জিতবে এই ইডেন ম্যাচ, এই 21শে এপ্রিলের ম্যাচ বলা বাহুল্য। একেবারে আলোচনা তো চলবেই, তবে এখন সময় হয়ে গিয়েছে একটি বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর স্টেডিয়াম বুলেটিনে নিয়ে এবং যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম জয়জ্যোতি, যে কেকেআর, তো কেকেআরের টিম কম্বিনেশনে কি কোনো পরিবর্তন আসতে চলেছে বা কি হতে চলেছে? দেখো, টিম কম্বিনেশনে কি হবে সেটা তো একদম কেকেআর ম্যানেজমেন্ট সেটা বুঝবে। তবে আমার মনে হয় যদি মানে দায়িত্বটা দেওয়া হতো আমাকে, তাহলে আমি একটা দুটো পরিবর্তন অবশ্যই করতাম। কুইন্টন ডিকক 28 রান ইডেন গার্ডেন্সে, এবারের আইপিএলও ওই 97 ছাড়া আহামরি কোনো পারফরমেন্স নেই এবং গত ম্যাচেও সুইসাইডাল শট খেলে আউট হয়েছেন। অভিজ্ঞ একজন এক্সপিরিয়েন্সড ব্যাটারের থেকে এরকম পারফরমেন্স কিন্তু এক্সপেক্টেড নয়। কুইন্টন ডিককের জায়গায় অবশ্যই গুরবাজকে একটা সুযোগ দেওয়া যেতেই পারে, কারণ গুরবাজ একটি ম্যাচও খেলেননি এবারের আইপিএলে। আরেকটা পরিবর্তন অবশ্যই এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রাসেলকে একটা ম্যাচ বসালে এমন কিছু মহাভারত অশুদ্ধ হবে না, তাই আন্দ্রে রাসেলের জায়গায় এবার কে খেলবে? একটু আগে বললাম যে উইকেট হয়তো স্লো হতে পারে, স্লো টার্ন, বল থমকে আসতে পারে, তাই আন্দ্রে রাসেলের জায়গায় এক্ষেত্রে যদি মঈন আলীকে নামা হয় তাহলে মনে হয় আরও এফেক্টিভ হয় বিষয়টা। এবং দুজন তো আছেই স্পিনার, সুনীল নারিন রয়েছেন
একই সঙ্গে বরুণ চক্রবর্তী রয়েছেন, মঈন আলী যদি আসে এবং টিপিক্যাল সেই টার্নিং ট্র্যাক যদি হয় তাহলে কিন্তু যথেষ্ট সমস্যায় পড়তে পারেন গুজরাট টাইটান্স। সেই দিক থেকে বলতে গেলে রাসেলের এখানে রিপ্লেসমেন্ট হিসেবে মঈন আলী আমার সন্দেহ রয়েছে। আমি যতটুকু মানে কেকেআর টিম ম্যানেজমেন্টে যারা রয়েছেন তাদেরকে চিনি, তারা হয়তো রাসেলকেই খেলবেন। ওরকম হয় না যে 10টা ম্যাচে ফ্লপ, হয়তো আরও 2টো ম্যাচ খেলালো, 2টো ম্যাচের মধ্যে একটাই ম্যাচ জিতিয়ে দিল, তারপরে আমরা হয়তো রাসেলের জয়গান করলাম। তবে এটা একদিকে ঠিক যে রাসেল যেই ম্যাচ ধরবেন সেই ম্যাচ শেষ করে দেবেন, তবে ম্যাচটা কবে ধরবেন এটাই হচ্ছে বড় প্রশ্ন। ধারাবাহিকতার একটা আলাদা কিন্তু মানে একটা আলাদা কদর রয়েছে এবং মঈন আলী ভালো পারফরমেন্স দিচ্ছেন। তুমি দেখো রাজস্থান ম্যাচে প্রথম যে ম্যাচটা তিনি খেললেন সেখানেও ভালো পারফরমেন্স, পরে যে ম্যাচে সুযোগ পেয়েছেন সেখানেও তিনি 20 রানে একটি উইকেট নিয়েছেন, একটা উইকেট এবং একটা মেডেন। তাই মঈন আলীর বোলিং পারফরমেন্সটা যথেষ্ট ভালো এবং আমরা জানি ব্যাট হাতেও যথেষ্ট রকমভাবে কিন্তু কার্যকর এই ক্রিকেটার। তাই মঈন আলী একটা রিপ্লেসমেন্ট আমার মনে হয় আন্দ্রে রাসেলকে খুব কঠিন সিদ্ধান্ত হবে, খুব বোল্ড ডিসিশন হবে কেকেআর টিম ম্যানেজমেন্টের তরফ থেকে। তবে এটা মনে হয় এবার নেওয়ার সময় হয়েছে। আরেকটা পরিবর্তন, আমি জানি না এখানে রমনদীপ সিংকে কি এবারও কন্টিনিউ করা হবে কিনা, কারণ একেবারেই রানের মধ্যে নেই। হ্যাঁ, গত ম্যাচে 3টি ক্যাচ নিয়েছেন ঠিকই। রমনদীপের জায়গায় যদি মনীষ পান্ডে, একজন অভিজ্ঞ ক্রিকেটার এবং এই মনীষ পান্ডের যথেষ্ট বড় ম্যাচ জেতানোর এক্সপিরিয়েন্স রয়েছে। একটু আগে বলছিলাম যে 2014 সালের আইপিএল, সেই 2014 সালের আইপিএলে একটা সময় মনে হচ্ছিল কেকেআর প্লে অফে যাবে না, তারপর পরপর ম্যাচ জিতে প্লে অফে যায়, ফাইনালে পৌঁছায়। ফাইনালে ঋদ্ধিমান সাহা পাঞ্জাবের হয়ে দুর্ধর্ষ একটা 100 রান করেন এবং তারপরেও কেকেআর জেতে। কার জন্য? এই মনীষ পান্ডের জন্য। 95 রানে একটা ইনিংস খেলেছেন। হয়তো অনেকেই বলবেন 2014 মনীষ পান্ডের সঙ্গে 2025-এর মনীষ পান্ডের অনেক পার্থক্য রয়েছে। পার্থক্য অবশ্যই রয়েছে, হয়তো রিফ্লেক্স কমেছে, সেরকম তিনি হয়তো নিয়মিত খেলছেন না, কিন্তু তাও বলবো অভিজ্ঞতা ম্যাটার করে। এবং যে মানে যিনি খেলছেন রমনদীপও তো তেমন কিছু করছেন না, তো যে ব্যাটার তেমন কিছু করছেন না তার জায়গায় যদি মনীষ পান্ডে আসে তাহলে ক্ষতি কী? তাই মনীষ পান্ডে একটা চেঞ্জ এখানে যদি করা হবে কিনা জানি না, সেটা আমাদের বিশ্লেষণে আমি এই চেঞ্জেসগুলো দেখতে পাচ্ছি। একটা, নাম্বার 1, ডিককের জায়গায় অবশ্যই গুরবাজ, আমি নিশ্চিত হয়তো ডিককই খেলবেন। রাসেলের জায়গায় মঈন আলী। এতটা বোল্ড কি হতে পারবেন কেকেআর টিম ম্যানেজমেন্ট বা কেকেআর যে টিম সিলেকশন করে, চূড়ান্ত 11 যারা সিলেক্ট করে, তারা কি এতটা বোল্ড হতে পারবেন যে রাসেলকে বসিয়ে মঈন আলীকে খেলাবেন? যদি স্লো ট্র্যাক হয়, ইডেন গার্ডেন্সের উইকেট যদি স্পিন সহায়ক হয়, অবশ্যই এটা নেওয়া উচিত, এই সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং আরেকটা হচ্ছে রমনদীপ, ভালো ফিল্ডিং অবশ্যই কিছু কিছু ম্যাচ জেতায়, তবে একই সঙ্গে ব্যাটিং এবং বোলিংয়ে অবদানটা প্রচণ্ডভাবে জরুরি হয়ে পড়ে। তাই মনীষ পান্ডে ব্যাট হাতে যে কন্ট্রিবিউশনটা দিতে পারবেন এই মুহূর্তে মনে হচ্ছে না রমনদীপ সিং সেটা দিতে পারবেন। তাই এটাই বলার যে মনীষ পান্ডে অভিজ্ঞতা রয়েছে, প্রচুর রান করেছেন আইপিএলে, প্রথম ভারতীয় হিসেবে 17 রানও তার, বড় ম্যাচ জেতানোর অভিজ্ঞতা রয়েছে এবং এই সময়ে দাঁড়িয়ে স্নায়ুর লড়াইটা সাংঘাতিকভাবে হয়, মানে নার্ভটাকে হোল্ড করে রাখতে পারবে। এইসব তরুণ ক্রিকেটাররা, আমি বলছি না নার্ভ হোল্ড করে রাখতে পারবে না এমনটা নয়, কিন্তু অভিজ্ঞতা এখানেই মানে কিন্তু এগিয়ে থাকে, কারণ এইসব টেস্টেড প্লেয়াররা তারা জানে যে কি করে বড় ম্যাচ বের করতে হয় এবং কি করে এই ক্রুশিয়াল টাইমে, ক্রাঞ্চ টাইমে মাথা ঠান্ডা রেখে ম্যাচটা জেতাতে হয়। মনীষ পান্ডে এমনই একটা নাম, তাই দেখার বিষয় এটাই যে কি হয়। আর ভুল করেও যেন স্পেন্সার জনসন না আসে। এনরিক নরকিয়া ফিট হয়ে গিয়েছেন, এখন কোনো প্রশ্নই নেই, এনরিক নরকিয়া খেলবেন, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। আশা করব তার কোনো চোট লাগেনি পাঞ্জাব ম্যাচে। আর পেস ডিপার্টমেন্টে যারা রয়েছেন বা এবং হার্ষিত ভালো পারফরমেন্স দিচ্ছে, তাই তাদের ওখানে চেঞ্জেসের কোনো প্রশ্নই নেই। আর যেরকম স্কোয়াড রয়েছে তেমন রিঙ্কু সিং আর অন্যান্য ক্রিকেটাররা, ভেঙ্কটেশ আইয়ার, তারা তো একই রকম থাকবেন, আঙ্গুরিশ রঘুবংশী। তাই এটা এখন থেকে ডু অর ডাই ম্যাচ, নাও অর নেভার। গতকাল বলছিলাম যে 2003 বিশ্বকাপে ভারতীয় দলের মন্ত্র যেটা হয়েছিল সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লিগ ম্যাচ হারার পর, নাও অর নেভার, এবারও কিন্তু সেরকমই একটা মন্ত্রে দীক্ষিত হতে হবে। যদি কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেই দলকে যদি প্লে অফে যেতে হয় তাহলে স্পেশাল কিছু করতে হবে এবং এরকম টুর্নামেন্ট, আইপিএলের মতো একটা টুর্নামেন্টের জেতার জন্য স্পেশাল কিছু তো করতেই হয়। তাই কিছু এক্সট্রা অবশ্যই ডিমান্ড করবে পরের ম্যাচ থেকে। আর টিম সিলেকশনটা কিন্তু মেন। কালকে বলছিলাম জহিতা তোমাকে যে অকশন টেবিলে
গলতটা হয়ে গিয়েছে, মানে যাদের যাদের নেওয়ার কথা, যাদেরকে রিটেন করার কথা ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, যার জন্য এখন এই ফলাফলটা আমরা দেখছি। হ্যাঁ, অবশ্যই ম্যাচ 3টে জিতেছে কলকাতা নাইট রাইডার্স, তবে তারা থাকলে আরও বেশি জিততো। তাই এটাই বলা যে এবারে সময় হয়েছে যে কিছু পরিবর্তন করা, নইলে একই সেম রেজাল্ট কিন্তু আসবে। জয়জ্যোতি, রোহিত শর্মা তিনিও কিন্তু এখন চর্চায় রয়েছেন, তো সেক্ষেত্রে বীরেন্দ্র সেহবাগ তিনি কি বলছেন রোহিত শর্মাকে নিয়ে? রোহিত শর্মা চর্চায়, এবং রোহিত শর্মার পারফরমেন্স তেমন নেই এবারে আইপিএলে। 6টি ম্যাচ 82 রান, 26 হায়েস্ট, আর এভারেজ হচ্ছে 13.67। বীরেন্দ্র সেহবাগ বলছেন যে রোহিতের অবসর নেওয়ার সময় হয়ে গিয়েছে। আমি রোহিত শর্মার ফ্যান, তবে রোহিত যেভাবে আউট হচ্ছেন আমার ভালো লাগছে না, তাই তাকে বোঝাতে হবে যে সময় হয়তো এসে গিয়েছে ব্যাটটা তুলে রাখার। তবে একই জিনিস নিয়ে, মানে রোহিত শর্মা নিয়ে আরেকজন মার্ক বাউচার, প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার, তিনি আবার বলছেন যে রোহিত শর্মা রানে ফিরবেন। রানে ফেরাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। গতকাল একটা ক্যামিও খেলার চেষ্টা করেছেন, তবে বড় রান ক্যাপিটালাইজ করতে পারেনি। আশা করব খুব তাড়াতাড়ি ক্যাপিটালাইজ করবেন, এটা বলছেন মার্ক বাউচার। একেবারে সময় একদম শেষের মুখে, তো কুইজে চলে আসা যাক। জয়জ্যোতি, গতকাল কিন্তু আপনাদের জন্য একটি টাস্ক দিয়েছিলেন 100 শব্দের প্রতিবেদন, তো সেক্ষেত্রে কে জয়ী হয়েছে এবং আজকে কি থাকছে দর্শকদের জন্য? আচ্ছা, গতকাল যেটা বলা হয়েছিল যে আমার কেকেআর 100 শব্দের একটা লেখা, অনেকে ভালো ভালো লিখেছেন এবং 4 জনের মধ্যে আমরা কনফিউজ। 4 জনের নাম বলে দিচ্ছি: শুভদীপ ঘোষ, অমিত রায়, অর্চিত সিনহা এবং শ্যামাপ্রসাদ রায়। 4 জনই খুব ভালো লিখেছেন, এবং যখন আমরা ডিসিশন নিতে পারি না তখন লটারি করতে হয়, আর লটারির মাধ্যমে যার নামটা উঠে এসছে তিনি হচ্ছেন অমিত রয়। অনেক অভিনন্দন, এবং এক্সপ্রেশন নোভেলটিস প্রাইভেট লিমিটেড স্যামসাং এক্সপিরিয়েন্স জোনের তরফ থেকে অবশ্যই আকর্ষণীয় পুরস্কার পেয়ে যাবেন। তার জন্য কলকাতা টিভির দপ্তরে আসতে হবে। গতকালেরও উইনারকে বলবো কলকাতা টিভির দপ্তরে এসে আপনাদের পুরস্কারটি নিয়ে যাবেন। একেবারে এবারে আসা যাক আজকের প্রশ্নটা অবশ্যই করে দিচ্ছি। আজকের প্রশ্ন হচ্ছে টাইগার টেল, বিখ্যাত একটা আত্মজীবনী। এই আত্মজীবনী কোন ক্রিকেটারের? তাড়াতাড়ি লিখে ফেলুন। একেবারে সময় একদম শেষ, তো এবারে আসা যাক দিস ডে দ্যাট ইয়ারে। তো আজকে কি রয়েছে তোমার ঝুলিতে? আজকের যেটা স্পেশাল, আজকের দিনই আইপিএল এর জন্ম। আজকে আইপিএল এর জন্ম 2008 18ই এপ্রিল। ব্র্যান্ডন ম্যাককালাম আইপিএলটাকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন। 73 বলে 158 রান, না কেউ সেরকম, মানে তার আগে ওরকম কাউকে খেলতে দেখেছে। আর ব্র্যান্ডন ম্যাককালামের এই ইনিংসটা আইপিএলের ব্র্যান্ড ভ্যালুটাকেই কিন্তু অন্য জায়গায় নিয়ে গিয়েছে, আর আজকের দিনই সেটা হয়েছে। আজকে 2008 সালে আজকের দিন 18ই এপ্রিলে আইপিএলের উদ্বোধন, ব্যাঙ্গালোর ভার্সেস কলকাতা ম্যাচ। সৌরভ গঙ্গোপাধ্যায় ক্যাপ্টেন, অপরদিকে রাহুল দ্রাবিড় ক্যাপ্টেন, আর ব্র্যান্ডন ম্যাককালাম ব্যাট কিন্তু একদম ঝোল ছুটেছিল। আরও একটা বিষয় হয়েছিল আজকে, সেটা হচ্ছে যে ম্যালকম মার্শাল আজকের দিনই জন্মেছিলেন 1958-এ। দুর্ধর্ষ কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ বোলার, তবে খুব অল্প বয়সে ক্যান্সারের জন্য তিনি পরলোক গমন করেন। তাকে শ্রদ্ধা আমাদের তরফ থেকে। আরেকটা জিনিসও হয়েছিল আজকের দিনে, 1986 সাল শারজা ফাইনাল, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ। চেতন শর্মার শেষ বলে জাভেদ মিয়াঁদাদ 6 মেরে পাকিস্তানকে জেতান। আর এরপর চেতন শর্মার সঙ্গে অনেকবার আমার কথা হয়েছে, এবং চেতন শর্মা একটা কথাই বলেন, এরপর বিশ্বকাপে হ্যাটট্রিক করি, অনেক ভালো ভালো পারফরমেন্স দিই, কিন্তু সেই শেষে গিয়ে এই ম্যাচটার কথাই আমাকে বলা হয় যে জাভেদ মিয়াঁদাদের সেই শেষ বলে ছক্কাটা, এটা বোধহয় আর কোনোদিন কাটবে না। তাই এই দিনটা পাকিস্তানের জন্য তো খুব ভালো, তবে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের জন্য হয়তো তেমনটা নয়, মানে অতটা ভালো নয়। জয়িতা, একেবারে সময় একদম শেষ, তাই ধন্যবাদ জানাবো জয়জ্যোতি তোমাকে, এবং দর্শকদের জন্য বলবো যে আপনারা যেভাবে ভালোবাসছেন, যেভাবে পাশে রয়েছেন স্টেডিয়াম বুলেটিনের, সেরকমই ভালোবাসুন এবং দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।